গ্রামের প্রধানকে বলা হতো গ্রামনি। বলে দিচ্ছি, যে হেড বিশপতি, জনের হেডকে রাজন বলা হতো। জন যদি বড়, জনকে বলা হতো জনপদ। বড় প্রকৃতির জনপদ যেরকম 16টি ছিল, যেগুলোকে মহাজনপদ বলা হতো। বুদ্ধচরিতের রাইটার অশ্বঘোষ। অশ্বঘোষ হচ্ছে কনিষ্কের সময়ে ছিলেন। কনিষ্কের সময় ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল, যেটা কাশ্মীর অথবা জলন্ধরে হয়েছিল। দ্বিতীয় বৌদ্ধ সংগতিতে বৌদ্ধ ধর্ম প্রথমবার ডিভিশন হয়েছিল থেরাবাদী মহাসাঙ্গী। ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিলে হিনজান মহাজানে বিভক্ত হয়েছিল। এর মধ্যে মহাযান পন্থীরা বেশি জনপ্রিয় ছিল, কারণ কনিষ্ক মহাযান বৌদ্ধ ধর্মের মানে ফলোয়ার ছিলেন। উপনিষদের বিষয়বস্তু আমাদের কি দর্শন। এবার হচ্ছে মোট 108টা উপনিষদ আছে, গুরুত্বপূর্ণ 12টি। মনুস্মৃতি হচ্ছে হিন্দু লবক। ওকে, বেশি কিছু হয়নি, 3টে কোশ্চেন হয়েছিল। আচ্ছা বলো, কোন মহাপুরুষের জন্ম এবং মৃত্যু বৈশাখী পূর্ণিমার দিনে বলে জানা গেছে? বুদ্ধদেব। 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 বুদ্ধদেব বা গৌতম বুদ্ধ, তাই তো, গৌতম বুদ্ধের জন্ম। হ্যাঁ, এটা হচ্ছে বৈশাখী পূর্ণিমা তিথিতে বলা হয় যে গৌতম বুদ্ধের জন্ম এবং মৃত্যু দুটোই হয়েছিল। ঠিক আছে, সেটা আমরা জানি, বৈশাখী পূর্ণিমা তিথি গৌতম বুদ্ধ। তো এই মহাপুরুষদের জন্মকে জন্ম মৃত্যু বলা হয় না, মানে আবির্ভাব আর তিরোধান এইভাবে বলা হয়। তো যাই হোক, এর পেছনে অনেক কারণ আছে, কি মেনশন এগুলো আর বলছি না। গৌতম বুদ্ধ, আগে গৌতম বুদ্ধের জন্ম মনে আছে কোথায়? লুম্বিনীতে। লুম্বিনী উদ্যান। নেপালের কপিলাবস্তুর লুম্বিনী উদ্যান। ঠিক আছে, পিতার নাম মনে আছে? সিদ্ধার্থ। স্যার পিতার নাম ওই সিদ্ধার্থ? আগের বার হ্যাঁ বলছো, কি বলছো বলো। শুদ্ধোধন ছিল। তো সিদ্ধার্থ তো গৌতম বুদ্ধের নাম ছিল, তাই না? সিদ্ধার্থ সব গুলিয়ে কাঁচকলা হয়ে গেছে। যাই হোক, তো তার পিতার নাম ছিল শুদ্ধোধন। আর কোন বংশের ছিল গৌতম বুদ্ধ? শাক্য বংশের। শাক্য বংশ। শাক্য বংশ, ঠিক আছে। আর মাতার নাম গৌতম বুদ্ধের? মহামায়া। মহামায়া। মহামায়া, ঠিক আছে। আর মাসির নাম? মাসির নাম স্যার গৌতমী। গৌতমী। প্রজাপতি গৌতমী, ঠিক আছে। অ্যাকচুয়ালি মাসি বলতে মাসি হতে পারে, কিন্তু ব্যাপারটা ছোট মাই ছিল, কারণ সেই সময় বিয়ে দুজনের সাথেই হয়েছিল শুদ্ধোধনের। ঠিক আছে, তো বিয়ে কিন্তু মানে দু বোনের সাথে একসাথেই বিয়ে হয়েছিল, তো সেক্ষেত্রে মাসি বলাটা ভুল। ব্যাপারটা হচ্ছে তার ছোট মাই ছিল। হ্যাঁ, তো যাই হোক, নেক্সট। ভারতের বাইরে প্রথম স্যার কোন আমার দেশে? একটুখানি একটা প্রশ্ন ছিল এখানটা। হ্যাঁ বলো বলো বলো। আগের বার ক্লার্কশিপের 2019 সালে ফার্স্ট হাফে একটা প্রশ্ন ছিল, এই কোথায় জন্ম হয়েছিল বুদ্ধদেবের। অপশনে কপিলাবস্তু আর লুম্বিনী দুটোই ছিল। এই দুটো থাকলে কোনটা করব? ভেরি গুড কোশ্চেন। আগের দিন বলেছিলাম, বলো, আগে বলেছিলাম। উত্তর কি হবে লুম্বিনী। বলো? লুম্বিনী উদ্যান। এবার আচ্ছা, মঞ্জুরি তোমার বাড়ি কোথায়? বাড়ি নর্থ চব্বিশ পরগনা। নর্থ চব্বিশ পরগনা কোন জেলা, বারাসাত নাকি? না, জেলাটাই তো নর্থ চব্বিশ পরগনা। আচ্ছা হ্যাঁ, নর্থ চব্বিশ পরগনা। আচ্ছা, তাহলে আমি যদি জিজ্ঞেস করি যে তোমার বাড়ি নর্থ চব্বিশ পরগনা না হচ্ছে পশ্চিমবঙ্গে, তুমি কি উত্তর দেবে? নর্থ চব্বিশ পরগনা। কেন, পশ্চিমবঙ্গ কি ভুল না ঠিক? না, ঠিকই তো। এটা হচ্ছে স্পেসিফাইড অ্যান্সার, ঠিক আছে। সেরকম নেপালের কপিলাবস্তুর উদ্যানটা হচ্ছে লুম্বিনী, ঠিক আছে। তো স্পেসিফিক যদি কোশ্চেন দেয়, দুটোই যদি অপশন দেয়, তাহলে অবশ্যই লুম্বিনী করবে, কারণ আরো স্পেসিফাইড সেটা। ব্যাপারটা ক্লিয়ার হলো এবার? হ্যাঁ স্যার। এই হচ্ছে ব্যাপার। ভারতের বাইরে প্রথম কোন দেশে বৌদ্ধ ধর্ম বিস্তৃত হয়েছিল? শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা, কেন? অশোকের পুত্র এবং কন্যা দুজনই আগে শ্রীলঙ্কাতে বৌদ্ধ ধর্ম নিয়ে গেছিল। ভেরি গুড। নাম কি ছিল অশোকের পুত্র কন্যার নাম? সংঘমিত্র স্যার, এক মেয়ের নাম। ছেলের নাম? মহেন্দ্র আর মহেন্দ্র আর সংঘমিত্রা। আচ্ছা, যদি আমি একটা কোশ্চেন করি যে মহেন্দ্র আর সংঘমিত্রা যে শ্রীলঙ্কায় বৌদ্ধ ধর্ম প্রচার করেছিল, এটা আমরা কোন গ্রন্থ থেকে জানতে পারি? বলতে পারবে? ইন্ডিকা থেকে। না, অবশ্যই ইন্ডিকা কখনোই না। ইন্ডিকা কি করে হবে? সেটা মেগাস্তিনিসের লেখা, সেটা আগে হয়ে গেছে। রাজতরঙ্গিনী। না, কলহনের রাজতরঙ্গিনী কাশ্মীরের ইতিহাস।
তাহলে অশোকের পূর্বজন্মের কাহিনী জানা যায় কোন গ্রন্থ থেকে? যে অশোক তার আসবে না, মনে পড়ে? দীপবংশ, মহাবংশ, মনে পড়ছে এগুলো? না মনে পড়েনি? ভুলে গেছি তাই তো। দীপবংশ, মহাবংশ থেকে অশোকের পূর্বজন্মের কাহিনী, এবং এটা বেসিক্যালি লেখা হয়েছিল শ্রীলঙ্কার সিংহলের ইতিহাস। ঠিক আছে, দীপবংশ, মহাবংশ। তো এখানে কনফ্লিক্টের ব্যাপার অনেক জায়গায় বলা হয়েছে যে তার 99 জন ভাইকে হত্যা করে বসেছিল, আবার অনেকে বলছে যে না, অশোকের মানে এদের মধ্যে ভালো সম্পর্ক ছিল। তো যাই হোক, সেটা আলোচনার বিষয় নয়। শ্বেতাম্বর, দিগম্বর কোন দুটি শাখা, মানে নামের শাখা দুটি কোন ধর্মে বিভক্ত? কোন ধর্মে? শ্বেতাম্বর, জৈন ধর্ম। জৈন ধর্মে বিভক্ত হচ্ছে দিগম্বর আর শ্বেতাম্বর। আচ্ছা, কোন জৈন সংগতিতে এটা ডিভিশন হয়েছিল? প্রথম না দ্বিতীয়, না তৃতীয়, না চতুর্থ? দ্বিতীয় প্রথম, মানে সেকেন্ডে তাই তো, না প্রথম? স্যার সেকেন্ডে। প্রথমটাতেই হয়েছিল। যেটা আমাদের হচ্ছে ছিল, প্রবক্তা দুজন যে ছিল, কে কে? মহাকাশ্যপ আর ক্ষমাশ্রম দিগম্বরের, আচ্ছা দিগম্বরের স্যার বলছি ভদ্রবাহু। প্রবক্তা ভদ্রবাহু, ভদ্রবাহু। আর শ্বেতাম্বরের স্থূলভদ্র। স্থূলভদ্র। ঠিক আছে, এটা জৈন ধর্মের ডিভিশনের ছিল। প্রথম জৈন সংগীতিতে তখনই কিন্তু ডিভিশন হয়েছিল। কিসের কিসের জন্য ভাগ হয়েছিল, কিসের ভিত্তিতে? ওই স্যার কাপড় পরার ভিত্তিতে। মানে বস্ত্রের ভিত্তিতে। সাদা যে বস্ত্র একদল পরতে বলছে যে বস্ত্র পরিধান করতো না। তো বস্ত্রের ভিত্তিতে, যেমন এতে ভাগ হয়েছিল, বৌদ্ধ ধর্মে ভাগ হয়েছিল মূর্তি পূজার ভিত্তিতে, এখানে বস্ত্রের ভিত্তিতে। ঠিক আছে, কারণ এখানে অনেকটা কনসেপ্ট আছে। যাই হোক, এগুলো। আচ্ছা, পশ্চিমে চন্দ্রগুপ্ত মৌর্য সাম্রাজ্য কত দূর বিস্তৃত ছিল? স্যার হিন্দুকুশ পর্বত। হিন্দুকুশ পর্বত থেকে তোমাদের হচ্ছে এদিকে এদিকে সৌরাষ্ট্র চন্দ্রগুপ্ত মৌর্যের এম্পায়ারের মধ্যে ছিল। ঠিক আছে, চন্দ্রগুপ্ত মৌর্য খুব বড় পাওয়ারফুল এম্পায়ার বানিয়েছিল। কার দ্বারা? কৌটিল্য, চাণক্য বা বিষ্ণুগুপ্তের দ্বারা। আচ্ছা, প্রথম বিষ্ণুগুপ্ত পরীক্ষা নামটা না অনেক জায়গায় দেখি যে সমুদ্রগুপ্তের নাম বলে বিষ্ণুগুপ্ত। না না, ভুল কোশ্চেন, ভুল কথা লেখা আছে। ভুল মানে স্পেলিং মিস্টেক বা কিছু লেখা আছে। চন্দ্রগুপ্ত অনেক, হ্যাঁ এটা হয়তো পেতে পারো যে বৈষ্ণব গুপ্ত, বিষ্ণুগুপ্ত না করে অনেক জায়গায় হয়তো এটা থাকতে পারে যে বৈষ্ণব গুপ্ত। কোন গুপ্ত সম্রাট বৈষ্ণব ছিলেন, বা যেটাকে অনেকে বৈষ্ণব গুপ্ত বলে বলা, বিষ্ণুগুপ্ত না, বৈষ্ণব গুপ্ত বলা হয়। কারণ সমুদ্রগুপ্ত একজন বৈষ্ণব ছিলেন, সেই হিসাবে গুপ্ত সম্রাটদের বৈষ্ণব এই হিসাবে বলা যেতে পারে। ঠিক আছে, কিন্তু বিষ্ণুগুপ্ত একদম না। কি বললাম, বোঝা গেল? আচ্ছা, এটা এটা বলতে পারে, এটা মেনশন করতে পারে, কারণ বৈষ্ণব ছিলেন এবং গুপ্ত শাসক ছিলেন সমুদ্রগুপ্ত। দ্যাটস ফাইন। ঠিক আছে, নেক্সট বলেছে নন্দ বংশের শক্তিকে কোথায় পরাভূত করে চন্দ্রগুপ্ত মৌর্য নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন? সহজ কোশ্চেন। মগধ। মগধ রাজা কে ছিল? ধননন্দ। ধননন্দ নন্দ বংশের শেষ শাসক ধননন্দকে পরাজিত করে চন্দ্রগুপ্ত মৌর্য প্রতিষ্ঠা করেছিল। কত খ্রিস্টাব্দে? 324 স্যার। 324 বিসি, তাই তো? খ্রিস্টপূর্বাব্দে। আলেকজান্ডার দ্য গ্রেট কবে এসেছিল? আলেকজান্ডারের সময় 326 বিসি। 326। আচ্ছা, হর্ষবর্ধনের জীবনী হর্ষচরিত কার লেখা? বলো বলো, কি বলছো?
326 আগের কোশ্চেনটা কেউ আমি বলছি চল। স্যার, ওই যে বলছেন না আলেকজান্ডার মানে ভারতে এসেছিলেন, কোথাও আছে 326, কোথাও আছে 327। তো এরকম থাকলে অপশন ধরুন দুটোই আছে, তো তখন কি করবো? আরেকবার বলো। ভারতে এসেছিল 326, আর কি অনেক জায়গায় আছে 27, আমি যেমন 27 বললাম। তো এইখানে যদি ধরুন দুটোই থাকে, যে 327ও আছে 326ও আছে, তখন তাহলে কি করবো স্যার? ভারতে এসেছিল, ভারতে আলেকজান্ডার। আগমনের সময়কাল, ভারতে আগমনের সময়কাল হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ। 326ই তো ঠিক মনে হচ্ছে তোমার। কারণ হচ্ছে এতে এই যে পোরাসের সাথে তোমার যে যুদ্ধ হয়েছিল, ব্যাটেল অফ হিদাস পিসেস, 326 করবে তো, লিখে দিয়েছিলাম তো, 326ই তো। আচ্ছা, হর্ষচরিত কার লেখা? বাণভট্ট। কার সভাকবি ছিল? লেখাই আছে, হর্ষবর্ধন, তাই তো? হর্ষবর্ধনের। আচ্ছা, সম্রাট অশোকের শিলালিপিতে তাকে অন্য কি নামে উল্লেখিত করা হয়েছে? প্রিয়দর্শী রাজা, ঠিক আছে, নোন অ্যাজ প্রিয়দর্শী রাজা। আচ্ছা, বঙ্গদেশে কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেছিল? বল্লাল সেন। বল্লাল সেন। আচ্ছা, বল্লাল সেন, ঠিক আছে। তো এই বল্লাল সেন লেখা কিছু বই ছিল, মনে আছে? স্যার দান সাগর, অদ্ভুত সাগর। অ্যান্সার হচ্ছে দান সাগর, অদ্ভুত সাগর। আচ্ছা, কার রাজসভা নবরত্নের জন্য বিখ্যাত ছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। আচ্ছা, কার রাজসভা নবরত্নের জন্য বিখ্যাত ছিল? আচ্ছা, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, যাকে আমরা বিক্রমাদিত্য নামে পরিচিত। আচ্ছা, দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য এই জন্য নবরত্নের জন্য বিখ্যাত ছিল। আচ্ছা, যদি কোশ্চেন আছে যে নবরত্নের যে সভাটা বসতো সেটা কোথায়, কোন প্লেস, মনে আছে? স্যার উজ্জয়িনী। উজ্জয়িনীতে, ঠিক আছে। উজ্জয়িনী কেন? কারণ উজ্জয়িনী ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের সেকেন্ড ক্যাপিটাল, সেই জন্য নবরত্নের সভা সেখানেই বসতো, ঠিক আছে। আচ্ছা, ড্যাশ হলেন প্রাচীন ভারতের একমাত্র শাসক যিনি তার সাম্রাজ্যকে পামির মালভূমি অতিক্রম করে মধ্য এশিয়া পর্যন্ত বিস্তৃত করেছিলেন? সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত। অ্যান্সার হবে কনিষ্ক, ঠিক আছে। তা মাথায় রাখবে একটা ভালো কথা, যে সমুদ্রগুপ্তের যে শাসন, এটা সমুদ্রগুপ্ত তোমরা ভাববে কারণ নেপোলিয়ান বলা হচ্ছে খুব পাওয়ারফুল, কিন্তু না। সমুদ্রগুপ্তের যে সাম্রাজ্য এক্সপ্যানশন সেটা কিন্তু ইন্ডিয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু কনিষ্কের যে এম্পায়ার সেটা কিন্তু মিডিল ইস্ট বা সেন্ট্রাল এশিয়া পর্যন্ত বিস্তৃত ছিল। এই কারণে, বিশেষ করে কনিষ্কের কারণে বৌদ্ধ ধর্ম ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক ক্ষেত্র পর্যন্ত গিয়েছিল। কারণ কনিষ্ক কন্ট্রোল করতো কোন জায়গা, বলো, পারবে? সিল্ক রুট স্যার। সিল্ক রুট, ঠিক আছে। বলো ভুল হবে এরপর এই কোশ্চেনটা? সমুদ্রগুপ্ত করবে? কারণ সমুদ্রগুপ্তের কি কোনো জায়গা ইন্টারন্যাশনালি ছিল, না নর্থ ইন্ডিয়া সাউথ ইন্ডিয়াতে ছিল? না। তাহলে জিনিসটা খুব ভালো করে বুঝতে হবে। কনিষ্কের এম্পায়ার কিন্তু আরো বেশি এক্সপ্যান্ডেড ছিল, এই জন্য কনিষ্ক আরো বেশি পাওয়ারফুল রাজা ছিল। আচ্ছা, কাশ্মীরের ইতিহাস নিয়ে কলহনের রচিত বইয়ের নাম কি? কলহনের লেখা রাজতরঙ্গিনী প্রকৃত ইতিহাসের বই বলা হয়ে থাকে। অশোকের রাজত্বকাল কোন শতাব্দীতে বলা হয়? স্যার খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দী। অশোকের যে আমাদের মানে রাজত্বকাল খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীকে বলা হয়ে থাকে, তৃতীয় শতাব্দী। কোনটি কনিষ্কের রাজধানী? পেশোয়ার। আচ্ছা,
পেশোয়ার। ওকে, আচ্ছা আমি অপশনটা একটু চেঞ্জ করে যদি কোশ্চেন দিত, না আমি বলছি আরেকটা অপশন দিল যে মথুরা, ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হতো? অপশনের মধ্যে বললো তোমার হচ্ছে পাটলিপুত্র, পেশোয়ার, উজ্জয়িনী আর মথুরা, এই চারটে অপশন দিয়েছে। এর মধ্যে অ্যান্সার কি করতে? পেশোয়ারও আছে, মথুরাও আছে। অপশন কি, অ্যান্সার কি করতে? পেশোয়ারই হবে। না, অ্যান্সার হবে মথুরা। ঠিক আছে, কেন? তার কারণ যদি আমরা কোশ্চেন করি যে হর্ষবর্ধনের ক্যাপিটাল কি ছিল, থানেশ্বর না কনৌজ? থানেশ্বরে করেছিল, তারপর সেখান থেকে তো পরে কনৌজে নিয়ে যাওয়া হয়েছিল। তার মানে এই জিনিসগুলো ভালো করে বুঝবে। অ্যান্সার করার সময় ওই যে মানে অন্ধের মতো অ্যান্সার করবে না। হর্ষবর্ধন তার ক্যাপিটাল থানেশ্বর থেকে কনৌজে ট্রান্সফার করেছিল, কথাটা ভুল। কথাটা হচ্ছে থানেশ্বরের সাথে কনৌজে তিনি সেকেন্ড ক্যাপিটাল তৈরি করেছিলেন। কোন রাজা, একটা কথা মনে রাখবে, কোন রাজা ইতিহাসে কোনোদিন ক্যাপিটাল ট্রান্সফার করেনি। এটা ইতিহাসে পড়ানো হয় এইভাবে যাতে তোমরা বুঝতে পারো যে না না দুটো কি করে রাজধানী হতে পারে, ওই জন্য। কিন্তু অ্যাকচুয়ালি কখনো কোনো রাজা হিস্ট্রিতে কোনোদিন কোনো রাজা ক্যাপিটাল ট্রান্সফার করেনি। কি করেছে? নতুন একটা মানে শহর তৈরি করেছে। এতে কি হতো, বেশিরভাগ লোকেরা নতুন অপরচুনিটির জন্য সেখানে যেত। যেমন ধরো সল্ট লেক আর নিউ টাউনের কথা ভাবো, তো এখন লোক নিউ টাউনের দিকে কেন যাচ্ছে? কারণ নিউ টাউনের নতুন মানে ফ্ল্যাট ফ্ল্যাট তৈরি হচ্ছে, ওই জন্য লোকে নিউ টাউনের দিকে যাচ্ছে। ব্যাপারগুলো বোঝো। সেরকম হর্ষবর্ধন কনৌজকে দখল করে কনৌজকে এম্পাওয়ার করেছিল বা সেখানে করেছিল, কারণ বাণিজ্য কেন্দ্র ছিল। সেরকম কনিষ্কের সময় পুরুষপুর বা পেশোয়ার আগে থেকেই ক্যাপিটাল ছিল, কিন্তু কনিষ্কা মথুরাকে এক্সপ্যান্ড করেছিল। সেরকম দ্বিতীয় চন্দ্রগুপ্ত পাটলিপুত্র অলরেডি ছিল, কিন্তু তিনি উজ্জয়িনীতে নগর এস্টাবলিশ করেছিলেন, সেই কারণে সেটাকে তো সেকেন্ড ক্যাপিটাল বলা হতো। ব্যাপারটা বোঝাতে পারছি না পারিনি? বুঝতে পারলাম প্রত্যেককে? ক্লিয়ার হচ্ছে কথাটা? বোঝা যাচ্ছে না যায়নি স্যার, বলো? তাহলে স্যার রাজধানীটা কোনটা হবে, প্রথমটাই? না, রাজধানী সবসময় তার দ্বিতীয়টাই হবে, মানে যেটা সে যেটা সে স্থাপন এস্টাবলিশ করলো। করে। আচ্ছা। এক্স্যাক্টলি, সেটা হচ্ছে তার রাজধানী বা অ্যান্সার হবে। সেরকম কনিষ্ক মথুরা বানিয়েছিল, সেই কারণে কনিষ্কের যদি রাজধানী বলা হয় পেশোয়ার ইজ কারেক্ট, কিন্তু মথুরা থাকলে মথুরা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। কি বললাম, বোঝা গেল? হর্ষবর্ধনের ক্যাপিটাল যদি থানেশ্বর কনৌজ থাকে, থানেশ্বর ঠিক, কিন্তু কনৌজ হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। বুঝতে পারছি? কথাগুলো ক্লিয়ার হচ্ছে? যেটা নিজে করেছে সেইটা, তাই তো? একদম, যেটা নিজে করেছে সেটা। হুম, আচ্ছা, কোন শাসক মহারাজাধিরাজ উপাধি পেয়েছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। মহারাজাধিরাজ, এটা অ্যান্সার হবে সমুদ্রগুপ্ত। ঠিক আছে, মহারাজাধিরাজ উপাধি ছিল সমুদ্রগুপ্তের। অশোকেরও ছিল না, কনিষ্কেরও ছিল না, আর চন্দ্রগুপ্ত মৌর্যেরও ছিল না। অ্যান্সার হবে সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তের অনেকগুলো এপিথেটের মধ্যে একটা ছিল মহারাজাধিরাজ। চন্দ্রগুপ্ত মৌর্য ছিল চক্রবর্তী সম্রাট। এর নয়। তারপর হচ্ছে স্যান্ড্রোকোটাস বলা হতো, গ্রিকদের শত্রু বলা হতো, ঠিক আছে, কারণ গ্রিকদের বিতাড়িত করেছিল। এটা ভারতের নেপোলিয়ান। সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত। এটা হওয়া উচিত নয়, নতুন বই আমি মানে এটাকে চেঞ্জ করা উচিত। নেপোলিয়ান শুড বি কল ইন্ডিয়ান সমুদ্রগুপ্ত। এটা বাস্তব কথা, হওয়াই উচিত। কারণ সমুদ্রগুপ্ত আগে, নেপোলিয়ান অনেক পরে, কিন্তু ব্রিটিশদের লেখা বই, সেই জন্য আমরা বলছি ইন্ডিয়ান নেপোলিয়ান। কেন বলবো আমরা? ঠিক আছে, কখনোই বলবো না। বাট কোশ্চেন আছে, এটা চেঞ্জ করে দেবে বই যখন আসবে, নতুন বই আসবে, অনেক কিছু চেঞ্জ আসবে, তার মধ্যে এটা একটা হবে, আশা করা যায়। লেটস সি। সমুদ্রগুপ্তের কীর্তি কোথায় বর্ণিত আছে? এলাহাবাদ। এলাহাবাদ এলাহাবাদ স্তম্ভ লিপিতে, ঠিক আছে, স্তম্ভ শিলালিপি বা এলাহাবাদ প্রশস্তি। যার রাইটার হচ্ছে সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন। ঠিক আছে, হরিসেন। আচ্ছা, হাতি গুম্ফা লিপি থেকে কার কথা জানা যায়? খারবেলের। কলিঙ্গরাজ খারবেল। কলিঙ্গরাজ খারবেল। খারবেল, ঠিক আছে। খারবেল নিজেকে কি হিসাবে রিপ্রেজেন্ট করতেন? দ্য কিং অফ পিস, শান্তির রাজা, মনে পড়ছে? হ্যাঁ স্যার।
আচ্ছা, এখানে একটা কোশ্চেন আছে, খুব মানে ভালো করে ভেবে উত্তর দেবে। কোন রাজা সবসময় সাদা বস্ত্র পরিধান করতেন? চন্দ্রগুপ্ত মৌর্য। খারবেলই হবে স্যার, যেহেতু শান্তির আচ্ছা, রাজা। অপশন দিচ্ছি তারপর উত্তর দেবে। অপশন 1 খারবেল, অপশন 2 সমুদ্রগুপ্ত, অপশন সি কৃষ্ণদেব রাও, অপশন 4 আমাদের অশোক। কি হবে? কি হবে উত্তর? অ্যান্সার হবে খারবেল স্যার। না, কৃষ্ণদেব রাও। ঠিক আছে, এটা মাথায় রাখবে। এবার এটাকে কিং অফ পিস হিসেবে খারবেলকে কনসিডার করা হয়, কিন্তু আবার পিস মানে শান্তির প্রতীক, তা শান্তির কালার সাদা, সেই জন্য সাদা না। এই লজিকে তোমার খারবেল। কি বললাম, বোঝাতে পেরেছি না পারিনি? সেই কারণে আমি অ্যান্সারটা এখানে তোমাদেরকে বললাম। বোঝা গেল? মাথায় ঢুকলো? হ্যাঁ স্যার। আচ্ছা, বলে দিচ্ছি। খারবেলকে বলা হয় কিং অফ পিস, কিন্তু কোন রাজা সবসময় সাদা পোশাক পরিধান করতেন? সেটা হবে বিজয়নগর সাম্রাজ্যের শাসক কৃষ্ণদেব রাও। ঠিক আছে, এবার কিং পিস মানে অনেকে শান্তির প্রতীক হিসেবে কিভাবে, যে শান্তির প্রতীক হচ্ছে সাদা, তার মানে খারবেল সাদা পোশাক পরিধান করতো না, এই লজিকে চলবে না। কি বললাম, বোঝা গেল? এই লজিক চলবে না, এই লজিকে ভুল হতে পারে, সেই কারণে আগে থেকে মানে তোমাদেরকে জানিয়ে দিলাম যে এই ভুলটা করবেন। ওকে স্যার উনি সাদা বস্ত্র কেন পরতেন? সাদা বস্ত্র পরতেন কারণ তিনি মানে কি বলবো, তিনিও শান্তির একজন প্রতীক ছিলেন। ঠিক আছে, শান্তির প্রতীক হিসেবেই করতেন। নিজে থেকে কখনো কোনো সাম্রাজ্য তিনি দখল করেননি, কিন্তু কেউ তাকে অ্যাটাক করলে তিনি ছেড়ে কথা বলতেন না। খারবেলের মতোই তিনি ছিলেন। এবং হিস্ট্রিতে যদি কোনো শাসককে বলা হয় যে অ্যাকচুয়াল গ্রেট ছিল, সেটা হচ্ছে আমাদের কি বলে কৃষ্ণদেব রাও ছিল। কৃষ্ণদেব রায়। ঠিক আছে, তো কিন্তু তার নামটা বলা হয় না। তিনি যেমন মানে পারদর্শী ছিলেন লিটারেচারে, তেমন পারদর্শী ছিলেন যুদ্ধতে। মানে যে যুদ্ধ মানে হার নিশ্চিত জেনেও সেনাবাহিনীকে এমন ভাবে মোটিভেট করতেন, এমন কিছু ট্যাকটিক্স ফলো করতেন, যাতে মানে বিপক্ষের যারা সৈন্যরা থাকতো বা রাজারা থাকতো, তারা বলতো এই কেমন ট্যাকটিক্স, মানে আনপ্রেডিক্টেবল ট্যাকটিক্স ফলো করতেন তিনি। মানে যার কোনো যে যুদ্ধের ট্যাকটিক্স কোনো বইয়ে লেখা নেই, সেরকম তিনি ফলো করতেন। মানে খুবই ইন্টেলিজেন্ট ছিলেন। তার সাথে তার তো বিখ্যাত কিছু বুকস আমাদের আছে, বিজয়নগরে তার লেখা বই। বই মনে আছে কৃষ্ণদেব রায়ের বই? হ্যাঁ স্যার, অমুক্ত মাল্যদা। অমুক্ত মাল্যদা। ঠিক আছে, তো যাই হোক, সেটা দুর্ভাগ্যের বিষয়। আমাদের বইতে আকবর ঔরঙ্গজেবের নাম বহুবার আছে, কিন্তু কৃষ্ণদেব রায়ের নাম মেনশন নেই। লাচিত বুরফুকানের নাম মেনশনই নেই, যে সে কে, লোকে প্রথম শুনছে নাম। কে লাচিত বুরফুকান, নামই কেউ জানেন। যাই হোক, খুবই দুর্ভাগ্যের বিষয়। আচ্ছা, চন্দ্রগুপ্ত মৌর্য জৈন ছিলেন তো? চন্দ্রগুপ্ত মৌর্য জৈন ছিলেন, একদম। আমি ওই হিসাবেই বললাম যে হয়তো শ্বেতাম্বর হয়ে গেছিল। না, শ্বেতাম্বর মানে সাদা বস্ত্র ওই সেন্সে নয়, ব্যাপারটা আলাদা। শ্বেতাম্বররা সাদা বস্ত্র আর আমাদের হচ্ছে মানে কি বলে, আমাদের চন্দ্রগুপ্ত মৌর্য যখন জৈন ধর্ম গ্রহণ করেছিল, তখন জৈন ধর্মের কোনো ডিভিশন হয়নি। ঠিক আছে, কিন্তু তবুও যদি বলতে চাও যে তিনি কোন ধর্মের, কোন জৈন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন, তাহলে সেটা হবে দিগম্বর। কেন? কারণ তিনি ভদ্রবাহুর কাছ থেকে জৈন ধর্মে দীক্ষিত হয়েছিলেন। কি বললাম, বোঝা গেল না বোঝা যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা পড়েছি। অ্যাকচুয়ালি ডিভিশন হয়নি। যখন চন্দ্রগুপ্ত মৌর্য জৈন ধর্ম গ্রহণ করেছিল, তখন এর ডিভিশন হয়নি, তারপরে ডিভিশনটা হয়েছিল। নিতান্তই যদি জানতে চাও তাহলে ওটা হবে, হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি নয়। ভারতের ইতিহাসে কোন যুগকে স্বর্ণযুগ বলা হয়? গুপ্ত যুগকে। গুপ্ত যুগ। কেন গুপ্ত যুগকে স্বর্ণযুগ বলা হয়? প্রচুর সোনা তৈরি হতো? সব দিক থেকে প্রচুর উন্নতি হয়েছিল। সাহিত্য, শিল্পকলা, ভাস্কর্য, সব দিক থেকে সাহিত্য, শিল্পকলা, ভাস্কর্য, বিজ্ঞান, সব সেক্টরে উন্নতি হয়েছিল। ঠিক আছে, সেই জন্য এটাকে গুপ্ত যুগকে গোল্ডেন এজ বা স্বর্ণযুগ বলা হয়। একটা কোশ্চেন করছি, ঠিক আছে, ভেবে চিন্তে উত্তর দেবে। কোন গুপ্ত রাজার সময়কালকে স্বর্ণযুগ বলা হয়? খুব ভালো করে শুনবে, কোন গুপ্ত রাজার সময়কালকে স্বর্ণযুগ বলা হয়? অপশন 1
সমুদ্রগুপ্ত, অপশন 2 চন্দ্রগুপ্ত 2, অপশন 3 কুমারগুপ্ত 1, অপশন 4 স্কন্দগুপ্ত। সমুদ্রগুপ্ত। স্কন্দগুপ্ত হতে পারে, কুমারগুপ্ত হতে পারে। কুমারগুপ্ত খুব মানে ভালো ছিলেন না, স্কন্দগুপ্ত তো শব্দের প্রতিহত করেছিলেন অনেকটা। কি হবে আমি বললাম, কোশ্চেনটা বুঝতে পেরেছো তো? কোশ্চেনটা বুঝতে পেরেছো? আমি গুপ্ত স্কন্দগুপ্ত যুগের হবে তাহলে অ্যান্সার হবে, ছিল অ্যান্সার কি করব? কুমারগুপ্ত স্যার। অ্যান্সার হবে কুমার প্রথম স্কন্দগুপ্ত। কুমারগুপ্ত। অ্যান্সার হবে প্রথম কুমারগুপ্ত। কেন? তার কারণ কুমারগুপ্তের সময়কে বলা হতো সুখ এবং সমৃদ্ধির যুগ, কারণ তার বাবা চন্দ্রগুপ্ত সেকেন্ড আর তার হচ্ছে দাদু সমুদ্রগুপ্ত মিলে এমন এম্পায়ার এস্টাবলিশ করেছিল তাকে কিছু করতেই হয়নি। ঠিক আছে, এত বিল্ড আপ বানিয়েছিল। সমুদ্রগুপ্ত রাজ্য জয় করেছিল, দ্বিতীয় চন্দ্রগুপ্ত এমন ভাবে শাসন ব্যবস্থা এস্টাবলিশ করে দিয়েছিল, কুমারগুপ্ত সবচেয়ে বেশি রাজ করেছিল। ওই জন্য কুমারগুপ্তের সময় নালন্দা ইউনিভার্সিটির ফাউন্ডেশন হয়। ঠিক আছে, প্রচুর আর্কিটেকচার থেকে শুরু করে সবকিছু বেশিরভাগ কুমারগুপ্তের সময় হয়েছিল। সমুদ্রগুপ্তের সময় সেরকম কোনো আর্কিটেকচার বা কোনো কিছু সেভাবে হয়নি। দ্বিতীয় চন্দ্রগুপ্ত 2 এর সময় অনেক কিছু হয়েছিল, তার মধ্যে আর্যভট্ট থেকে শুরু করে নবরত্ন ছিল, কিন্তু সে নবরত্ন বলো সবকিছু বলো বেশি গ্লোরিফাই হয়েছিল কুমারগুপ্তের সময়। ওই জন্য স্পেসিফিক ভাবে যদি জানতে চায় তাহলে অবশ্যই কুমারগুপ্ত 1 হবে। ঠিক আছে, কিন্তু জেনারেলি এইভাবে কোশ্চেন করেন না, কিন্তু যদি কখনো কোশ্চেন করে অ্যান্সার কিন্তু কুমারগুপ্ত করবে। বোঝাতে পারলাম না পারিনি বলো? ক্লিয়ার হলো? ওকে। গুপ্ত যুগে কে উত্তর রামচরিত নাটক রচনা করেছিল? আচ্ছা, ভবভূতি। ভবভূতি, ঠিক আছে। দেখো বই অনেক আছে, রামচরিত আছে, রামচরিত মানস আছে, উত্তর রামচরিত আছে। ঠিক আছে, রামচরিত কার লেখা? সন্ধ্যাকর সন্ধ্যাকর নন্দী। আর রামচরিত মানস? তুলসীদাস স্যার। তুলসীদাস। আচ্ছা, রামচরিত মানস কোন রাজার সময় লেখা হয়েছিল? আকবরের সময়। আকবর। ঠিক আছে, তুলসীদাস আকবরের সময়। আর রামচরিত? রামপাল দ্বিতীয়। রামপাল। ঠিক আছে, পাল রাজাদের সময়। ওকে, তো ভুল যেন না হয় খেয়াল করবে। সমুদ্রগুপ্তের নানা বিবরণ সহ এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেছিলেন? সভাকবি হরিসেন। সভাকবি হরিসেন। সিম্পল কোশ্চেন, বলেই দিয়েছি। ঠিক আছে, আচ্ছা কোশ্চেন একটা আছে, ঠিক আছে, খুব ভালো করে উত্তরটা দেবে। এলাহাবাদ প্রশস্তি রচনা হয়েছিল, ভালো করে শুনবে, এলাহাবাদ প্রশস্তি রচনা করা হয়েছিল সমুদ্রগুপ্তের উত্তর ভারত বিজয়ের পরে, সমুদ্রগুপ্তের দক্ষিণ ভারত বিজয়ের পরে, সমুদ্রগুপ্তের সিংহাসন আরোহণের পরে, অপশন ডি সমুদ্রগুপ্তের মৃত্যুর পরে। কি হবে উত্তর? ভালো করে বলুন। বিজয়ের পরে। কি হবে উত্তর? উত্তর ভারত না দক্ষিণ ভারত অভিযান? দক্ষিণ ভারত। 50-50 দিন। 50-50 উত্তর ভারত আর দক্ষিণ ভারত? দক্ষিণ ভারত হবে স্যার। অ্যান্সার হবে দক্ষিণ ভারত। কেন? কারণ উত্তর ভারত আগে জয় করে নিয়েছিলেন, তারপরে দক্ষিণ ভারত জয় করেছিলেন। ঠিক আছে, সেই কারণে অ্যান্সার হবে এলাহাবাদ প্রশস্তির রাইটিং দক্ষিণ ভারত বিজয়ের পরে হয়েছিল। ঠিক আছে, অবশ্যই উত্তর ভারত বিজয়ের পরও হবে, কিন্তু উত্তর ভারতের পরে তো দক্ষিণ ভারত জয় করেছিল না, সেই কারণে। এটা মাথায় রাখবে। আচ্ছা, শকাব্দের প্রবর্তক কি? বিক্রমাদিত্য। বিক্রমাদিত্য। প্রবর্তক হচ্ছে বিক্রমাদিত্য। শকাব্দ, এই তো, ভেরি গুড। যারা বলেছে সবাই কান ধরে উঠবস করো আগে, তারপরে। না না না, কনিষ্ক কনিষ্ক 78 থেকে শুরু করেছিল। হ্যাঁ, 78 আগে কান ধরে উঠবস করেছো নাকি না করো ঠিক? আগে কান ধরে উঠবস করার পর থেকে মানে কতবার আমাকে বলতে হবে কথাটা? সকারিয়া শকাব্দ বারবার গোলায়। কেন গোলায়? সকারি যদি বলে সেটা বিক্রমাদিত্য, শকাব্দ যদি বলে সেটা হচ্ছে কনিষ্ক। কেন?
কারণ শকারই বলা হয় কারণ শকদের তিনি প্রতিহত করেছিলেন বলে শকারই। আর শকাব্দের প্রচলন করেছিল কনিষ্ক। শক, ঠিক আছে, কনিষ্ক শকাব্দ প্রচলন করেছিল ৭৮ খ্রিস্টাব্দে, যেটা ভারতের জাতীয় ক্যালেন্ডার হিসেবে গৃহীত হয়। এবং ৭৮ খ্রিস্টাব্দে কি হয়েছিল? সমুদ্র কনিষ্ক সিংহাসন আরোহণ করেছিল। মনে থাকবে না থাকবে না? আবার ভুলে যাবো স্যার, কোনো অসুবিধা নেই, তাই তো? স্যার 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 গুপ্তাব্দটা কত ছিল? ৩২৮ না? গুপ্তাব্দ, গুপ্তাব্দ ছিল হচ্ছে তোমার, না ৩২৮ কি করে হয়? গুপ্তাব্দ ছিল হ্যাঁ ৩০০, হ্যাঁ ওই ৩৮৮ হবে। যদিও গুপ্তাব্দ ঠিক মানে এর সময় প্রথম চন্দ্রগুপ্তের টাইমটাকে বলা হচ্ছে, বাট গুপ্তাব্দ বিক্রমাদিত্যের সময় বিক্রম সম্বত হয়েছিল। বিক্রম সম্বত ছিল, কিন্তু বিক্রম সম্বতের যে প্রপার এভিডেন্স কিন্তু কিছু নেই। অনেকে বিক্রম সম্বতের টাইম পিরিয়ড খ্রিস্টপূর্বাব্দকে কনসিডার করে, অনেকে হচ্ছে খ্রিস্টাব্দকে কনসিডার করে, বাট বিক্রম সম্বত মানে নয়, মানে হিস্টোরিক্যালি মানে প্রুভ নয়, ঠিক আছে, একটু গ্লোরিফাই করা, প্রুভ পাওয়া যায়নি সেভাবে। স্যার কথা কেটে যাচ্ছে। কেটে যাচ্ছে বাকিদের? কাটার তো কথা নয়। না স্যার কাটছে না, শোনা যাচ্ছে। কথা কাটছে না, ঠিক আছে। শোনা যাচ্ছে গো। আচ্ছা, হর্ষবর্ধনের রাজত্বের সমসাময়িক রাজা কে ছিলেন, বাংলার রাজা? শশাঙ্ক। 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 হ্যাঁ স্যার শশাঙ্ক। শশাঙ্ক, কারণ তার শত্রু ছিল তো, হর্ষবর্ধন এবং শশাঙ্ক চিরশত্রু ছিল, তো স্বাভাবিক সমসাময়িকই হবে। নিশ্চয়ই হর্ষবর্ধনের সঙ্গে হচ্ছে মোহাম্মদ ঘুরির শত্রুতা হবে না, তাই না? তো যারা কন্টেম্পোরারি হয় তাদের মধ্যেই না শত্রুতা হয়, তাই না? হ্যাঁ স্যার তো অবশ্যই শশাঙ্ক শশাঙ্ক। ৬০০-তে হচ্ছে সিংহাসন আরোহণ করেছিলেন, হর্ষবর্ধন ৬০৬-এ। আচ্ছা, হর্ষবর্ধনের আরেকজন শত্রুর নাম কি ছিল? স্যার মালবরাজ দেব, মালবরাজ। মালবরাজ দেবগুপ্ত, সে শশাঙ্কের ফ্রেন্ড ছিল, হর্ষবর্ধনেরও ছিল। আর স্যার বলুন না, নামটা মনে পড়ছে না, ওই বংশটার নামটাই মনে পড়ছে না। স্যার কামরূপ রাজ দ্বিতীয় ভাস্কর বর্মন না দ্বিতীয় পুলকেশী। দ্বিতীয় পুলকেশী শত্রু ছিল, আর ভাস্কর বর্মন হর্ষবর্ধনের মিত্র ছিল। কামরূপ রাজ ভাস্কর বর্মন, ঠিক আছে, মিত্র ছিল, ফ্রেন্ড ছিল। কামরূপ মানে আসাম, ঠিক আছে, এই আসামের এই ডাইনেস্টির পরেই আহোম ডাইনেস্টি, ভাস্কর বর্মনের ডাইনেস্টির পরেই আহোম ডাইনেস্টি এস্টাবলিশ হয়েছিল। আহোমরা বেসিক্যালি ট্রাইবাল ছিল, কিন্তু সেই জায়গায় মানে আসামে আসার পরে তারা হিন্দু ধর্মে নিজেদেরকে পরিবর্তিত করেছিল। বেসিক্যালি কি হয়েছে, সমস্ত রিলিজিয়ানে সমস্ত রাজারাই বিভিন্ন ট্রাইব থেকে এলেও ভারতে আসার পরে তারা ভারতের ধর্মকে অ্যাকসেপ্ট করেছিল। সেই কারণে সেই রাজাদের বিরুদ্ধে কারো কোনো মানে কষ্ট বা দুঃখ বা কারো কোনো প্রতিবাদ নেই। শুধুমাত্র মুসলিম রাজাদের জন্যই গন্ডগোল। কেন? তারা এসে তাদের রিলিজিয়ানকে আমাদের ওপরে মানে মানে আমাদের উপরে জোর করে চাপিয়েছিল, ঠিক আছে, সেই কারণে এটা গন্ডগোল। কারণ মানুষ কালচার থেকে কখনো বেরোতে পারে না, সেটা খারাপ হোক কি ভালো হোক। আচ্ছা, প্রাচীন যুগের বিখ্যাত চিকিৎসক ধন্বন্তরী, বলো। স্যার একটা কোশ্চেন করবো? হুম। স্যার হাত লেখাটা এমন হয়ে যাচ্ছে কেন? আগে কি সুন্দর হতো। না, তাহলে আমার এই যে ট্যাবের যে ব্লুটুথ কেবেলটা আছে ওটা আমার একটু খারাপ হয়ে গেছে, সেই জন্য ওটা হচ্ছে আমি একটা অর্ডার দিয়েছি তোমার এই কি বলে ডেটা কেবেল একটা। এবার এখন কি হয়েছে না, সে টাইপ সি হয়ে গেছে, তো সেই জন্য হচ্ছে ট্যাবে যেটা রয়েছে সেটা হচ্ছে আগেকার যে কেবেল, সেটা ওটা আমি অর্ডার দিয়েছি, আসেনি বলে মাউসে লিখছি, সেই কারণে এটা হচ্ছে, ঠিক আছে। নাহলে আমি এমনি লেখা ক্লাস করাতাম, এমসিকিউ, ওই কারণেই আমি এমসিকিউটা করিয়ে দিচ্ছি আর কি। নাহলে আমি টপিক লিখে লিখে করাতাম, ঠিক আছে, কিছু জিনিস। ওটা এলে আমি সামনের সপ্তাহে চলে আসবে কাল পরশুর মধ্যে, তাহলে ওটা হয়ে যাবে। হ্যাঁ, ওই কারণের জন্যই মাউস এগুলো লিখছি, তো সেই কারণে এটা এইভাবে হচ্ছে। ধন্বন্তরী কোন রাজার রাজসভা অলংকৃত করেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত। নবরত্ন ছিল। এবার তোমরা হচ্ছে ধনতেরাস, ঠিক আছে, ধনতেরাসে তোমরা কি করো? বাঙালি কি করে? বাঙালি সোনা কেনে না, ঝাড়ু কেনে। কেউ মানে যাই হোক, গরিব যারা তারা ঝাড়ু কেনে, আর যারা বড় লোক তারা সোনা কেনে, তাই তো?
তো অ্যাকচুয়ালি করি না শুধু ভদ্র পরিষ্কার করি। ধনতেরাস কেন পালন করা হয় কেউ জানো না, তাই তো? ধনতেরাস পালন করা হয় এই যে ধন্বন্তরীর হচ্ছে উদ্দেশ্যে, ধন্বন্তরীকে মানে রেসপেক্ট করার জন্য বা ধন্বন্তরীর উদ্দেশ্যে করা হয়। তাহলে ধন্বন্তরী কে ছিল? হি ওয়াজ দ্য ডক্টর, ঠিক আছে? ব্যাপারটা দেখো বাঙালি কতটা মূর্খ দেখো, ধন্বন্তরীর ডক্টর ছিলেন। ধনতেরাস বেসিক্যালি ধন্বন্তরী এটাই বলতেন বা ডক্টর এটাই বলে, কি বলে বাবু, হেলথ ইজ ওয়েলথ, তাই তো? হেলথ ইজ ওয়েলথ। আর এখন মানুষের কাছে হেলথ ইজ নট ওয়েলথ, এখন মানুষের কাছে কি গোল্ড ইজ ওয়েলথ, তাই না? তো সেই কারণে মানুষ কি ধনতেরাসে এই মেসেজটাই দেওয়া হয় যে স্বাস্থ্য ভালো রাখো, সেই জন্য আমাদের স্বাস্থ্য ভালো রাখার পরামর্শ ধনতেরাসে করা হয়। কিন্তু মানুষের কাছে এখন ওয়েলথ তো আর হেলথ নয়, মানুষের কাছে ওয়েলথ এখন গোল্ড। সেই কারণে ধনতেরাসে মানুষ কি করে, সোনা কেনে, স্বাস্থ্যের দিকে নজর দেয় না। কি বুঝলে তাহলে, কি ছিল কি হলো? ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। মাথায় থাকবে কোন কথাগুলো? হ্যাঁ স্যার। কোন রাজার প্রধানমন্ত্রীর নাম কৌটিল্য? চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্যের হচ্ছে যে হচ্ছে প্রধানমন্ত্রীর নাম ছিল কৌটিল্য। চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রীর নাম ছিল কৌটিল্য। আচ্ছা, কোন গ্রিক রাজদূত চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় যোগ দিয়ে ভারত সম্পর্কে বিবরণ দিয়েছিলেন? মেগাস্থেনিস। মেগাস্থেনিস। তো মেগাস্থেনিসের লেখা বইয়ের নাম কি? ইন্ডিকা। আচ্ছা, ইন্ডিকা থেকে কোন নগরের সম্পর্কে জানা যায়? পাটলিপুত্র, মগধ নয়, এটা বলেছিলাম। ইন্ডিকা থেকে পাটলিপুত্র, কারণ মেগাস্থেনিস এখানে আসার পরে পাটলিপুত্রতে বহু বছর বসবাস করেছিলেন। এখানে একটা থেকে কোশ্চেন আছে যে কোন বই থেকে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা বই, কোন বই থেকে জানা যায় যে মৌর্য যুগে কোনো জাতিভেদ প্রথা ছিল না? অ্যান্সার কি হবে? ইন্ডিকা শুধু 7টা ইন্ডিকা। ভাগ। 7টি ভাগ ছিল, সেটা হচ্ছে কর্মের ভিত্তিতে মানুষ 7টি প্রফেশনে নিযুক্ত ছিল, ঠিক আছে, কিন্তু কোনো জাতিভেদ প্রথা ছিল না। এবার অনেকে এই অ্যান্সারটা অর্থশাস্ত্র বা অন্যান্য কোনো বই করতে পারো বা মানে করে ফেলো, কিন্তু মনে রাখবে অ্যান্সার হচ্ছে ইন্ডিকা। ইন্ডিকা থেকে জানা যায় সেই সময় সমাজে কোনো জাতিভেদ প্রথা ছিল না। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? ভারত সম্পর্কে বিবরণ বা স্পেসিফিক্যালি বলা হয় পাটলিপুত্র নগরীর বিবরণ, কারণ পাটলিপুত্র ক্যাপিটাল ছিল। আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেছিল? 712। 712 খ্রিস্টাব্দে। কে অ্যাটাক করেছিল সিন্ধু? মোহাম্মদ বিন কাসিম। মোহাম্মদ বিন কাসেম, ঠিক আছে। তারপর দেখেছো যে আচ্ছা, কোন রাজাকে পরাজিত করেছিল? রাজা দাহির। রাজা দাহির, ঠিক আছে, রাজা দাহির। তো কোন বই থেকে এটা সম্পর্কে জানা যায়? চাচানামা, ঠিক আছে। আরো পৃথ্বীরাজ চাচানামা থেকে জানা যায়, ঠিক আছে, চাচানামা থেকে এটা জানা যায়। আচ্ছা, বেশি ডিটেলস আর জিজ্ঞেস করবো না। আচ্ছা, সম্রাট অশোকের সাম্রাজ্যে কোন অঞ্চলটি অন্তর্ভুক্ত ছিল না? ভালো কোশ্চেন। কাশ্মীর। মাদ্রাজ। কেন মাদ্রাজ তাহলে কার আন্ডারে ছিল তখন? স্যার পান্ডবদের আন্ডারে। মাদ্রাজ বেসিক্যালি সেই সময় ছিল চোলা এম্পায়ারের আন্ডারে, চোলদের আন্ডারে, ঠিক আছে। তখন থেকে চোল, চের এবং পাণ্ডব এরা কিন্তু বহু বছর আগের, বহুদিন আগের, মানে বেসিক্যালি চোলদের মেনশন, অশোকের যে ইনস্ক্রিপশন তার মধ্যে চোল রাজাদের মেনশন আছে, মহাভারতেও চোলদের মেনশন আছে, কিন্তু আমাদের দুর্ভাগ্যের বিষয় ইতিহাস বইয়ে চোল রাজাদের এইগুলো অত মেনশন জানি না, অত বেশি ডিটেলস নেই। কি করবে বাবা, মানে আমি কি করব বলো তো, মানে কিছু করার নেই, কারণ হচ্ছে ইতিহাস বই যারা লিখেছে তারা তো বাবা বুঝতেই পারছো নতুন ভাবে কিছু বলার নেই। এবার মানে ইনফরমেশন কে লুকিয়ে রেখে, ভুল ইনফরমেশন পড়িয়ে
একটা মানে যে কনসেপশন তৈরি করে দিয়েছে প্রত্যেকের মনের মধ্যে, এখন পরিবর্তন করতে চাইলে খুব কষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে? যেমন কিছু আজকে একটা জিনিস দেখছিলাম যে লাল বাহাদুর শাস্ত্রীর যে ডেথ, তার হচ্ছে মিস্ট্রি, মানে তার যে ইনফরমেশন প্রচুর অনেক কিছু বেরোচ্ছে, মানে যতটা ছিল তার থেকে আরো অনেক কিছু জিনিস রিভিল হচ্ছে। কারণ এগুলো বলবে না সে তাহলে এখন নতুন নতুন বানাচ্ছে না, এগুলো অলরেডি গভর্নমেন্টের ইনভেস্টিগেশন ফাইলে অলরেডি প্রেজেন্ট করা রয়েছে, কিন্তু গভর্নমেন্ট কি করছে এগুলোকে বের করে, এগুলোকে রিভিল করে না। যেমন সুভাষচন্দ্র বসুর ডেথ, অলরেডি প্রত্যেকেই জানে যারা গভর্নমেন্টের মধ্যে আছে কিভাবে সুভাষচন্দ্র বসুর ডেথ হয়েছিল, কিন্তু রিউমারকে সবসময় ক্রিয়েট করে রাখে, যে রিউমার যাতে সবসময় চলতে থাকে। ঠিক আছে? তো প্রপারলি ইনভেস্টিগেশন থেকে শুরু করে সবকিছু এটা বারবারই প্রমাণ করে দিয়েছে যে সুভাষচন্দ্র বসুর ডেথ আমাদের যেই ডেটে 1945 তখন যে হয়েছিল এক্স্যাক্টলি সেই ডেটেই তার মৃত্যু হয়েছিল। ঠিক আছে? কিন্তু কি মানুষ বিশ্বাস করতে চাইছে না, প্রমাণের বারবার দেওয়ার পরেও মানুষের মধ্যে বিশ্বাস নেই। ঠিক আছে? তো যাই হোক, এটা খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার যে একটা মানুষকে যাকে আমরা এতটা সম্মান করি তার মৃত্যুটাকে নিয়ে আমরা মজাই করি। এটা আমাদের খুব দুর্ভাগ্যের বিষয়। আচ্ছা, কোন সংস্কৃত রত্নাবলী কে লিখেছিলেন? বাণভট্ট। হর্ষবর্ধন। হর্ষবর্ধন। বাণভট্ট কেন হবে? রত্নাবলী রাইটার, হ্যাঁ হ্যাঁ। বারবার বলেছিলাম এগুলো ভুল বললে হবে। হর্ষবর্ধন রত্নাবলী ছাড়া আর কি নাটক লিখেছিল? প্রিয়দর্শিকা। নাগানন্দ, প্রিয়দর্শিকা। নাগানন্দ, রত্নাবলী আর প্রিয়দর্শিকা, তিনটে নাটক, সংস্কৃত নাটক হর্ষবর্ধনের লেখা। ঠিক আছে? ভুল হয় প্রচুর। হিউয়েন সাং কার রাজত্বকালে এসেছিল? বিক্রমাদিত্য, এই না সরি সরি, চন্দ্রগুপ্ত মৌর্য। হিউয়েন সাং। হর্ষবর্ধন। হর্ষবর্ধন। হর্ষবর্ধনের সময় হিউয়েন সাং এসেছিল। যাই হোক, তো আর চন্দ্রগুপ্ত, বিক্রমাদিত্যের সময় ফাহিয়ে এসেছিল। বিক্রমাদিত্যের সময় এসেছিল ফা-হিয়েন। ঠিক আছে? আর হচ্ছে তোমার চন্দ্রগুপ্ত মৌর্যের সময় এসেছিল মেঘাস্থিনিস। মেগাস্তিনিস। আর হর্ষবর্ধনের সময় হিউয়েন সাং। হর্ষবর্ধন ছাড়া আর কে ছিল হিউয়েন সাং এর সময়? স্যার হর্ষবর্ধন ছাড়া দ্বিতীয় পুলকেশী আর নরসিংহ বর্মন। পুলকেশীর সময় ছিল আর শশাঙ্কের নরসিংহ সময় বর্মন। ছিল। দ্বিতীয় পুলকেশীর দরবারেও গিয়েছিলেন, আর প্রথম নরসিংহ বর্মন। ঠিক আছে? প্রথম নরসিংহ বর্মন। শশাঙ্ক হবে, কিন্তু শশাঙ্ক হচ্ছে দরবারে তিনি যাননি। ঠিক আছে? সবাই জানি। সভায় যাননি, কিন্তু এদের সবার প্রত্যেকের সভায় তিনি গিয়েছিলেন। দ্বিতীয় পুলকেশীর সভাতেও গিয়েছিলেন প্রথম নরসিংহ বর্মন। হর্ষবর্ধন পুষ্যভূতি ডাইনেস্টির, পুলকেশী চালুক্য বংশের, আর প্রথম নরসিংহ বর্মন পল্লব বংশের। পল্লবা ডাইনেস্টি, যারা প্রথম পাহাড় কেটে মন্দির বানিয়েছিল। ঠিক আছে? খুব ফেমাস নরসিংহ বর্মন। আচ্ছা, নরসিংহ বর্মন, আচ্ছা দ্বিতীয় পুলকেশী আর নরসিংহ বর্মনের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল, কে জিতেছিল? স্যার দ্বিতীয় পুলকেশী। নরসিংহ বর্মনের রাজধানী ওই যে বাতাপিনগর। বলো বলো বলো। বাতাপিনগরকে ধ্বংস করেছিল, বাতাপি গণ্ড নাম দেওয়া হয়। তাহলে অ্যান্সার কি? সব ঘুলিয়ে, সব কাঁচকলা, সব শেষ, সব শেষ। নরসিংহ বর্মন তো জিতেছিল। নরসিংহ বর্মন দ্বিতীয় পুলকেশীকে পরাজিত এবং নিহত করেছিল। প্রথম হ্যাঁ, নরসিংহ বর্মনের পিতা কে ছিল? দেখেছো? সব স্যার মহেন্দ্র বর্মন। মহেন্দ্র বর্মন। তাকে দ্বিতীয় পুলকেশী হারিয়েছিল বলে নরসিংহ বর্মন দ্বিতীয় পুলকেশীকে হারিয়ে তার এম্পায়ার ডিস্ট্রয় করে চালুক্য ডাইনেস্টি হোল্ড ছিল। ঠিক আছে? তারপর এটাকে আবার রিগেইন করা হয়। ভুলে কাঁচকলা সব। হ্যাঁ, না তো এটা বলা উচিত না, কারণ চালুক্যদের রাজধানী হচ্ছে বাতাপি ছিল। তাহলে কাদম্বরী কাব্যের রচয়িতা, আর গোটা আর 40টা পর্যন্ত আজকে করিয়ে দেবো। বাণভট্ট, এটা বাণভট্ট। কাদম্বরী রাইটার হচ্ছে বাণভট্ট। আচ্ছা, কি হবে? এটা সহজ কোয়েশ্চেন, বারবার বলে দিচ্ছি। ইংল্যান্ডের রানী এলিজাবেথীয় যুগ আর গ্রিসের পেরিক্লীয় যুগের গুপ্ত সঙ্গে যুগ। গুপ্ত যুগ। অ্যান্সার হচ্ছে গুপ্ত যুগ। সহজ কোয়েশ্চেন, বারবার বলে দিয়েছি। কার রাজত্বকালে ভারতে সবচেয়ে বেশি স্বর্ণ মুদ্রা, তাম্র মুদ্রা ব্যবহৃত হয়েছিল? ভেরি গুড, ভেরি গুড। কান্দ উঠবস কর। একদম। মানে তোমাদের কতবার কান্দ উঠবস করা উচিত বলো? বারবার। একটু বেশি করে কান্দ উঠবস করো।
গুপ্ত যুগে তাম্রমুদ্রার প্রচলন হয়েছিল, একমাত্র রামগুপ্ত তাম্রমুদ্রার প্রচলন করেছিল। সে কারণে তাকে গুপ্ত যুগের মানে রাজাদের মধ্যেই কনসিডার করা হয় না। আর এমনিতে রামগুপ্ত তো ছিল, যাই হোক, তো মানে নিজের প্রাণ বাঁচানোর জন্য বউকেও দিয়ে দিয়েছিল সব রাজাকে, তাই তো, এত ট্যালেন্টেড ছিল। যাই হোক, গুপ্ত যুগের মানে কালা ধব্বা বলা হয় রামগুপ্তকে। আর স্বর্ণ মুদ্রা আর তাম্রমুদ্রা, তাম্রমুদ্রা কেন? কারণ তাম্রমুদ্রার যে প্রচলন সেটা বেসিক্যালি রোমানদের ছিল, তাই না? আর কোন সাম্রাজ্য রোমানদের দ্বারা মানে প্রভাবিত ছিল? হুম, কুষাণ কুষাণরা। সাম্রাজ্য। মনে পড়ছে কথাগুলো বলেছিলাম, তাই তো? মনে পড়ছে না ভুলে গেছো সব? আলেকজান্ডারের শিক্ষা গুরু অ্যারিস্টটল। অ্যারিস্টটল, ঠিক আছে, অ্যারিস্টটল আলেকজান্ডারের শিক্ষা গুরু। আচ্ছা, মহাবীর কততম তীর্থঙ্কর ছিলেন? 24তম। 24তম তীর্থঙ্কর বা শেষ তীর্থঙ্কর ছিলেন মহাবীর। 23তম পার্শ্বনাথ। 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 আর প্রথম? আদিনাথ। ঋষভনাথ। একই ব্যাপার, ঋষভদেব বা ঋষভনাথ বা ঋষভদেব, আদিনাথ একই ব্যক্তি। ইন্ডিকার রাইটার? মেগাস্তিনিস। কার দূত ছিল? সেলুকাসের। সেলুকাসের দূত ছিল, ঠিক আছে। সেলুকাস পাঠিয়েছিল আন্তর্জাতিক ট্রিটির মাধ্যমে, অ্যাম্বাসেডর ছিল। ফার্স্ট আন্তর্জাতিক। গুপ্তচর বৃত্তির সূত্রপাত। গুপ্তচর বৃত্তি মৌর্য যুগে। মৌর্য যুগে, ঠিক বললে না? আমার তো মনে হয় বৈদিক যুগে। না স্যার, মৌর্য যুগে। মৌর্য যুগে, যুগে ঠিক আছে, চন্দ্রগুপ্ত মৌর্য। একদম চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ছিল। আচ্ছা, একটা এমনি কোশ্চেন জিজ্ঞেস করছি, ঠিক আছে? জাস্ট বলো, কোন দিল্লি সুলতানের কোন সুলতানের গুপ্তচর সবচেয়ে বেশি মানে অ্যাক্টিভ ছিল, মানে সবচেয়ে বেশি মানে মানে পাওয়ারফুল ছিল? কার? অপশন বলছি, তারপরে বলবে, ঠিক আছে? গিয়াসউদ্দিন বলবন, ঠিক আছে, আলাউদ্দিন খিলজি। আমি কোশ্চেন বলতে দাও। গিয়াসউদ্দিন বলবন, আলাউদ্দিন খিলজি, মোহাম্মদ বিন তুগলক, ঠিক আছে, আর হচ্ছে আমাদের হচ্ছে ফিরোজ শাহ তুগলক। কে উত্তর? বলো কি হবে? আলাউদ্দিন খিলজি। অ্যান্সার হবে আলাউদ্দিন খিলজি। বলবনের সময় তো ছিল, কিন্তু আলাউদ্দিন খিলজির সময় এতটাই স্ট্রেংথ ছিল যে সে সময় বলা হতো যে দেওয়ালেরও কান আছে, কেউ ফিস ফিস করে কিছু বললো খিলজির কানে ঠিক পৌঁছে যাবে। ঠিক আছে, আলাউদ্দিন খিলজি মারাত্মক বুদ্ধিমান ছিল, বলবনের থেকেও পাওয়ারফুল ছিল। ওই গুপ্তচর বাহিনী ছিল না বাড়ি। হ্যাঁ, তো আলাউদ্দিন খিলজি সেটাকে স্ট্রেনদেন করবে না? আলাউদ্দিন খিলজি হিস্ট্রিতে এমন একজন ব্যক্তি ছিল যাকে হয়তো নেগেটিভ সাইড দেখানো হয়, কিন্তু আলাউদ্দিন খিলজির মতো মানে মানে কি বলবো, সেকুলার বলাটা একটু বেশি হয়ে যাবে, বাট আলাউদ্দিন খিলজির মতো মানে শাসক খুব কম ছিল। মানে যার সময় বলা হয় সোসাইটি মানে সাম্রাজ্যের মধ্যে জিরো করাপশন ছিল আলাউদ্দিন খিলজির সময়, ঠিক আছে? কেউ যদি একটু ঘুষ নিয়েছে তো সে মরবেই। আলাউদ্দিন খিলজি এতটাই মানে স্ট্রিক্ট ছিল এইসব নিয়ে, ঠিক আছে? যাই হোক, আলাউদ্দিন খিলজি তোমাদের তো ছোটখাটো দেখানো হয়, কিন্তু মনে রাখবে আলাউদ্দিন খিলজি গুপ্তচর সবচেয়ে বেশি মানে এলিজিবল বা দক্ষ ছিল বলবনের থেকেও। বলবন বানিয়েছিল, কিন্তু আলাউদ্দিন খিলজি এটাকে আরো স্ট্রেনথেন করেছিল। যে ভারতের ইতিহাসে প্রথম সম্রাট? চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য, ভেরি গুড। চার দুটো কোশ্চেন। মেগাস্তিনিস কার রাজদূত হিসাবে এসেছিল? সেলুকাস। সেলুকাস। আর কনিষ্কের সাম্রাজ্যের রাজধানী, এই যে একটু আগে বললাম। আচ্ছা, হয়ে গেছিল এটা। পেশোয়ার। পেশোয়ার, ঠিক আছে, পেশোয়ার, কারণ আরগুলো অপশন নেই। কনিষ্কের রাজধানী ছিল পেশোয়ার। ওকে, আচ্ছা আচ্ছা, তোমাদের নেক্সট
আচ্ছা, নেক্সট হিস্ট্রি ক্লাসে কোন টপিকটা করানো হয়নি বলতো, একটু করিয়ে দেবো। মোগলটা হয়নি। মোগলটা হয়, তাই তো, মোগলটা। ওকে, মোগলটা আমি যতটা প্রয়োজন সেটাই আমরা পরের দিন একটু মোগল সাম্রাজ্য ডিসকাস করে দেবো। ঠিক আছে, প্রচুর পড়তে হবে না, আমি একদিনে ডিসকাস করবো যতটা যতটা প্রয়োজনীয়, সেগুলো আমি লিখে লিখে। আর নেক্সট ডে হিস্ট্রির যে টপিক থাকবে সেটা হচ্ছে মোগল সাম্রাজ্য। ঠিক আছে।